সম্মানিত অভিভাবকবৃন্দ, প্রিয় সহকর্মীবৃন্দ এবং আমার অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আহমেদ বাউনী একাডেমি অনলাইন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে তোমাদের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমি লিজা আক্তার, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা বিপণন। মূলত আজকে আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি নিয়ে হাজির হয়েছি এবং এর আগেও তোমরা অনেকের ক্লাস করেছো, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখেছো। তো এই অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের আজকে আমি প্রথম অধ্যায়ের পাঠ 1 থেকে 4 আলোচনা করব, অর্থাৎ 1, 2, 3, 4 এই 4টি পার্ট আজকে আমি আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখানে রয়েছো সবাই ভিডিওটা দেখবে এবং তোমরা যারা বাসায় রয়েছো, বিশেষ করে এখন যারা ঘরে রয়েছে, তোমরা বইটা খুলে আমার সাথে তোমাদের পার্টগুলো নিয়ে দেখতে পারো। আমি যে আলোচনা করছি সেই আলোচনাগুলো তোমরা দেখতে পারো। আজকে মূলত আমরা আলোচনা করব হচ্ছে প্রথম অধ্যায়ের ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আসলে আমরা কিন্তু একটা কমন বিষয় হচ্ছে আমরা কিন্তু কেউ অন্যের অধীনে থাকতে পছন্দ করি না, সবসময় স্বাধীনভাবে বাঁচতে চাই। এই স্বাধীনভাবে বাঁচার জন্য যে কতগুলো যুগ অতিক্রম হয়েছে এবং আমরা স্বাধীনতা কিভাবে অর্জন করেছি, আমাদের এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সেই বিষয়গুলো সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তো আজকে আমি প্রথম অধ্যায়ে, যেহেতু আমাদের নাম হচ্ছে প্রথম অধ্যায়ের ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম, সেই বিষয়টা নিয়ে তোমাদের সাথে কিছু আলোচনা করতে চাই। যেমন ধরো, প্রথমে যেটা বলেছে ঔপনিবেশিক যুগ কী, বা এই অধ্যায় শেষে আমরা কী কী বিষয়গুলো জানতে পারবো। এই অধ্যায় শেষে আমরা যে বিষয়গুলো জানতে পারবো সেটা হচ্ছে যে উপনিবেশ কী তা ব্যাখ্যা করতে পারবে তোমরা, এবং ঔপনিবেশিক যুগের যে বিস্তার এবং অবসানের যে গুরুত্ব সেটা ব্যাখ্যা করতে পারবে, এবং বাংলা ইউরোপীয়দের যে আগমন হয়েছিল, কেন তাদের আগমন হয়েছিল, তারা কী কী করেছিল, সেই কারণগুলো তোমরা কী করতে পারবে, ব্যাখ্যা করতে পারবে। এবং আমাদের যে ইংরেজ শাসনের যে কার্যক্রম, বা এই যে তোমার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের আগ পর্যন্ত যেই তোমার শাসন ব্যবস্থা বাংলায় প্রচলিত ছিল এই ভারত উপমহাদেশে, সেই যুগের যে যুগগুলো সম্পর্কে তোমরা জানতে পারবে। তো প্রথমে যেটা আমরা আলোচনা করতে চাচ্ছি যে উপনিবেশ কী বা উপনিবেশিক যুগ কাকে বলে। বলা হয় যে বিদেশি কোনো দেশ কর্তৃক বা দখলদার কর্তৃক যখন কোনো অন্য দেশে শাসন ব্যবস্থা তোমার কী হয়, প্রতিষ্ঠিত হয় এবং আধিপত্য বিস্তার হয়, সেই শাসন ব্যবস্থা বা আধিপত্য বিস্তারটাকেই বলা হচ্ছে উপনিবেশ স্থাপন। এবং যখন কালক্রমে বা পর্যায়ক্রমে এটা চলতেই থাকবে, ক্রমান্বয়ে চলতেই থাকে, তখন একটা যুগে পরিণত হয়, সেটাকেই আমরা বলছি উপনিবেশিক যুগ। তোমাদের পাঠ 1 যেটা বলা হয়েছে দেখো, বাংলা ইউরোপীয়দের আগমন এবং ঔপনিবেশিক শাসনের পটভূমি। এখানে সুন্দরভাবে দেয়া আছে যে শুধুমাত্র দখল করলে কিন্তু উপনিবেশ হয় না। আমি দখল করলাম কিন্তু সেটা আমার উপনিবেশ হবে না। যখন আমি দখল করে সেইখানে একটা উপনিবেশ স্থাপন করব, সেই জায়গার মানুষকে কন্ট্রোল করব, সেই জায়গার যে আধিপত্য বিস্তার করব, সেই জায়গা দখলের চেষ্টা করব, সেখানে শাসনের একটা আমি প্রবর্তন করব, তখনই আমরা সেটাকে বলবো ঔপনিবেশিক শাসন বা ঔপনিবেশিক শাসনের যে যুগ। এখন পর্যায়ক্রমে বাংলাদেশ এবং ভারত উপমহাদেশে অনেক উপনিবেশ শাসন স্থাপন হয়েছে এবং অনেক শাসন ব্যবস্থা প্রচলিত ছিল। তোমরা জানো যে বাংলায় আমাদের স্বাধীনতা সংগ্রাম বা স্বাধীনতা যুদ্ধ শেষ হয়েছিল কিসের মাধ্যমে। আমাদের স্বাধীনতা যুদ্ধের সূর্য অস্তমিত হয়েছিল 1757 সালে পলাশীর আম্রকাননে। বাংলার শেষ স্বাধীন সুলতান ছিলেন নবাব সিরাজউদ্দৌলা। তার পরাজয়ের মাধ্যমেই মূলত বাংলায় এই তোমার উপনিবেশিক স্বাধীনতা সংগ্রাম শেষ হয়েছিল। 200 বছর পর্যন্ত এই বাংলায় নানাভাবে নানানজন কী করেছে, তোমার বিভিন্ন যুগ উপনিবেশিক স্থাপন করেছিল এবং তারা বাংলাকে এত বেশি শোষণ করেছে যে তোমার তাদের টার্গেট ছিল যে বাংলার যে ধন সম্পদ ছিল সেগুলো হাতিয়ে নেওয়া এবং তাদের দেশে পাচার করা। সেই বিষয়গুলো আমরা এখানে জানবো। তো মূলত আমাদের উপনিবেশিক যুগ শুরু হয়েছিল এই 1757 সালে পলাশী যুদ্ধের পর থেকে, এবং এই পলাশী যুদ্ধের পর থেকে যেহেতু বাঙালিদের কোনো স্বাধীনতা ছিল না, এরপর থেকে বিভিন্ন দেশ বাংলায় এসেছিল। প্রথমে যারা এসেছিল প্রথমে এসেছিল ইউরোপীয়রা। তো এই ইংরেজ আগমনের পূর্বে বাংলায় কিছু যুগ ছিল, মানে তোমার বহিরাগত কিছু শক্তি ছিল। সেই শক্তিগুলো দেখো কি ছিল। এখানে একটা তোমাদের কাজ আছে যে খ্রিস্টীয় 3য় শতক থেকে ঔপনিবেশিক যুগ পর্যন্ত বাংলার শাসকদের পর্যায়ক্রমিক একটা তালিকা তৈরি করতে বলেছে। তো আমি তোমাদের একটা তালিকা এখানে করে দিচ্ছি বোর্ডে, তোমরা একটু দেখে নিও। সবাই ভিডিওটা ভালো করে দেখলে তোমরা দেখতে পারবে কী কী বিষয়গুলো ছিল এখানে।
মূলত পাঠ 1 পড়লে তোমরা জানতে পারবে যে খ্রিস্টপূর্ব 3য় শতক থেকে ঔপনিবেশিক যুগ পর্যন্ত বাংলায় যে যে শাসকের মানে যে শাসক এসেছিল বা বাংলায় যারা যারা শাসন করেছিল তাদের পর্যায়ক্রমে একটা তালিকা তোমরা পাবে। তো আমি তোমাদের বলে দিচ্ছি, দেখো তোমাদের বইয়ের 2 নম্বর পৃষ্ঠায় এটা সুন্দরভাবে দেওয়া আছে যে সেখানে বলেছে খ্রিস্টপূর্ব 3য় শতকের থেকে যেমন যেই শক্তির উদ্ভব হয়েছিল মূলত, যেমন বাংলায় প্রথমে ছিল মৌর্য সাম্রাজ্য, এরপর চলে আসে গুপ্ত সাম্রাজ্য। তো প্রথমে যেটা আসে সেটা কি মৌর্য সাম্রাজ্য। এই মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন সম্রাট মৌর্য সম্রাট অশোক। এবং তুমি এরপর যেটা আসে তোমার মৌর্যদের পর ভারতে যেটা আসে গুপ্ত সাম্রাজ্য, এরপর তোমার চলে আসে গুপ্ত সাম্রাজ্য। বাংলায় 7ম শতকে আসে প্রথম বাঙালি শাসক শশাঙ্ক, তিনি একটা স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। তাই ব্যাখ্যা পর্যায়ক্রমে যদি আমরা বলি, প্রথমে আসলো কোন সাম্রাজ্য? মৌর্য সাম্রাজ্য বা মৌর্য যুগ, এরপর ছিল হচ্ছে তোমার গুপ্ত যুগ, এরপর আসলো হচ্ছে শশাঙ্ক চলে আসলেন, এরপর তোমার যেটাকে একটা বলা ছিল মাৎস্যান্যায় যুগ। এই মাৎস্যান্যায় যুগ কি? মাৎস্যান্যায় যুগ হচ্ছে তোমার যে এখানে যেটা বলেছে মাৎস্যান্ন যুগের কথা, যে যখন একটা চরম বিশৃঙ্খলা তোমার শশাঙ্কের বাংলায় শশাঙ্কের মৃত্যুর পর 100 বছর ধরে একটা অরাজকতা বিরাজ করেছিল। এই অরাজকতা বিরাজের সময় বাংলার তখন কোনো কি ছিল না, শান্তি ছিল না, কোনো শৃঙ্খলা ছিল না, সব জায়গায় রাহাজানি হত্যা লুট এগুলা লেগেই থাকতো। এই যুগটাকেই মানে এই যে শশাঙ্কের মৃত্যুর পর যে 100 বছর, এই 100 বছর যুগটাকে বলা হয় মাৎস্যান্যায় যুগ। এই মাৎস্যান্যায় কথাটা হচ্ছে সংস্কৃত ভাষা, সংস্কৃত থেকে এসেছে মাৎস্যান্যায় যুগ বা অন্ধকার যুগ। তোমাদের বইয়ে 2 নম্বর পৃষ্ঠায় এটা দেওয়া আছে সুন্দর করে। আচ্ছা, এরপর যেটা রয়েছে তোমার পাল রাজাদের আগমন ঘটে বাংলায়, পর্যায়ক্রমে পাল রাজাদের আগমন ঘটে। এরপর হচ্ছে পালদের পতনের পর হচ্ছে চলে যায় বিদেশি শাসনের অধীনে, তখন সেনরা আসে। পালদের পরে কি আসে? সেন বংশের উদ্ভব ঘটে। এরপর সেন বংশের পর আসে হচ্ছে সেন বংশ, লক্ষণ সেনকে পরাজিত করে আসেন হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। তিনি নদিয়া দখল করেন এবং তুর্কি শাসনের প্রতিষ্ঠা করেন। এরপর আসলো হচ্ছে ওই সময়ে, অর্থাৎ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি তিনি বাংলাকে বিভিন্ন বিভাগে বিভক্ত করেছিলেন। এই বিভাগগুলোকে ফার্সি ভাষায় বলা হতো ইকলিম। ইকলিম মানে হচ্ছে বিভাগ। এই ইকলিম শব্দ হচ্ছে, ইকলিম একটা ফার্সি শব্দ, এর অর্থ হচ্ছে বিভাগ। তো তিনি কি করেন? বাংলার মধ্যে বিভিন্ন বিভাগ স্থাপন করেন। তার মধ্যে দেখো উল্লেখযোগ্য 3টা বিভাগের কথা তোমাদের বই বলা আছে। যেমন একটা ছিল হচ্ছে সোনারগাঁও ছিল, লখনৌতি ছিল, পশ্চিমবঙ্গের সাতগাঁও ছিল। এই সোনারগাঁও আমাদের কোথায় অবস্থিত তোমরা সবাই জানো? নারায়ণগঞ্জ। এই নারায়ণগঞ্জে সোনারগাঁও অবস্থিত। তো এই সোনারগাঁও একসময় কি ছিল? বাংলার মানে একটা বলা হতো একসময় রাজধানী ছিল। এবং এই সোনারগাঁও হচ্ছে, সোনারগাঁয়ে তোমার করতেন যারা ছিলেন তাদেরকে বলা হতো বার ভূঁইয়া। এই ঈশা খাঁ ছিলেন এই বার ভূঁইয়াদের একজন অন্যতম। তো ঈশা খাঁ বাংলার এই সোনারগাঁকে তিনি দখলদারের হাতে সহজে দেননি। তিনি অনেকবার যুদ্ধ করেছেন সোনারগাঁকে রক্ষা করার জন্য, সোনারগাঁয়ের স্বাধীনতা যেন অস্তমিত না হয় সেজন্য তিনি অনেক যুদ্ধ করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি পারেননি। শেষ পর্যন্ত তোমার কি হয়েছিল? মুঘল সাম্রাজ্যের একজন সেনাপতি সেখানে ঈশা খাঁকে পরাজিত করে এই সোনারগাঁও দখল করে নেয় এবং এরপরে তার ঢাকা দখল করে নেয় এবং ঢাকার নামকরণ তারা করে জাহাঙ্গীরনগর। তখন সম্রাট দিল্লি মুঘল সম্রাট ছিলেন সম্রাট জাহাঙ্গীর, তার নাম অনুসারে ঢাকার নামকরণ করা হয় কি? জাহাঙ্গীরনগর। তো এই যে দেখো পর্যায়ক্রমে কিন্তু অনেকেই এসেছে এই বাংলায় এবং তারা বাংলাকে এত বেশি শাসন শোষণ করেছে যে তোমার একজন বলেছিলেন যে বাংলা হচ্ছে একটা ধন সম্পদপূর্ণ নরক বলেছেন। কারণ বাংলার ধন সম্পদের প্রতি মানুষের কী ছিল? আকর্ষণ ছিল। এবং এই ধন সম্পদকে কেন্দ্র করে এত বেশি মানে বাংলার শাসন শোষণের মধ্য দিয়ে গিয়েছে, বাংলার মানুষ এত বেশি বঞ্চিত হয়েছে যেটাকে তারা কি করেছেন? একটা ইবনে বতুতা বলেছিলেন, তিনি বলেছিলেন বাংলা হচ্ছে ধন সম্পদপূর্ণ একটা নরক। তো এই ছিল হচ্ছে পাঠ 1-এর বিষয়বস্তু। মূলত পাঠ 1-এর মধ্যে যেটা আমাদের যে বিষয়গুলো আলোচনার বিষয়বস্তু ছিল সেটা হচ্ছে বিভিন্ন যুগের আগমন ঘটেছিল পাঠ এই সময়ে, এবং সেখানে
এই কথাটা বলা হয়েছে, শেষ কথা যেটা, যে বাংলা 1757 সালে বাংলার শেষ স্বাধীন সুলতান যিনি ছিলেন নবাব সিরাজউদ্দৌলা, তার পতনের মধ্য দিয়েই মূলত বাংলায় এই তোমার খ্রিস্টপূর্ব 3য় শতকে যেসব শাসক ছিলেন তাদের অবসান ঘটে। এরপর বাংলায় চলে আসে বিদেশি শাসন বা বিদেশি তোমার কি চলে আসে, যুগ চলে আসে। যেমন প্রথমে যারা চলে এসেছিল পার্ট 2-এ যেটা বলা হয়েছে, বাংলা ইউরোপীয়দের বাণিজ্য বিস্তার। তাহলে বোঝাই যাচ্ছে তারা কারা প্রথমে এসেছিল বাংলায়, বিদেশির মধ্যে ইউরোপীয়রা প্রথমে বাংলায় এসেছিল। দেখো এখানে তোমাদের পার্ট 2-এর 3 নম্বর পৃষ্ঠায় যেটা বলা হয়েছে যে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা তিনি কি করেছিলেন, দক্ষিণ ভারতের কালিকট বন্দরে পৌঁছে ভারতবর্ষকে বিশ্ব বাণিজ্যের বিস্তার প্রতিযোগিতা নিয়ে আসেন। এবং মূলত এই ভাস্কো দা গামাই হচ্ছেন প্রথম পর্তুগিজ নাবিক ছিলেন যিনি এই ভারত উপমহাদেশে তাদের কি করেন, উপনিবেশ স্থাপন করেন এবং ধীরে ধীরে ভারত থেকে এত বেশি ধন সম্পদ নিয়ে যায় তাদের দেশে ইউরোপে, যে বলা হয় তা ভারতের অর্থ সম্পদ দিয়ে মূলত তাদের দেশ উন্নত হয়েছে। আচ্ছা, এরপর যেটা দেখো আসে আমাদের বলছে 1648 সালে একটা বিভিন্ন দেশের মধ্যে, ইউরোপের যুদ্ধরত বিভিন্ন দেশের মধ্যে একটা শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়, একে বলা হয় ওয়েস্টফালিয়ার চুক্তি। এই ওয়েস্টফালিয়ার চুক্তি হচ্ছে যে আমার একটা মানে শান্তি চুক্তি। অনেক সময় দেখো না যুদ্ধের মধ্যে ধরো দুই পক্ষ ঝগড়া লাগলো, তখন তৃতীয় পক্ষ সে কী করে, মীমাংসা করার চেষ্টা করে বা শান্ত করার চেষ্টা করে ঝগড়ারত ব্যক্তিকে। ঠিক তেমনিভাবে ইউরোপের যখন বিভিন্ন দেশে তোমার কী হয়েছিল, যুদ্ধ সংঘটিত হয়, তখন তারা কী করে একটা শান্তি চুক্তি স্থাপন করে এবং সেই শান্তি চুক্তিটার নাম হচ্ছে ওয়েস্টফালিয়ার চুক্তি। এরপর যেটা আসে মূলত তোমার 1680 থেকে 1683, তোমাদের 4 নম্বর পৃষ্ঠা যেটা বলেছে 1680 থেকে 1683, এই 4 বছরে শুধু বাংলা থেকে মানে এই ভারত উপমহাদেশ থেকে ইংল্যান্ডে যে রপ্তানি করে, যে পরিমাণ পণ্যদ্রব্য তারা রপ্তানি করে, সেই রপ্তানি আয় দাঁড়ায় হচ্ছে 2 লক্ষ পাউন্ড বা তৎকালীন হিসাবে 18 লক্ষ টাকা। চিন্তা করেছো 1680 থেকে 1683, মানে 3 বছরে 4 বছরে, এই 4 বছরে 18 লক্ষ টাকা। এটা চিন্তা করা যায় ওই সময় মানে কি পরিমাণ টাকা যে তারা নিয়েছে এই বাংলা থেকে, মানে এটা বলা ধারণার বাইরে। এরপর যেটা বলেছে যে তোমার কি হয়, এরপর ইউরোপের যে একজন গভর্নর ছিলেন, ইংরেজ গভর্নর উইলিয়াম হেজেস, তিনি হুগলিতে আসেন এবং এই সময় তিনি কি করেন যে 1687 থেকে 1690 পর্যন্ত তিনি এই সময় ইংরেজদের সাথে কয়েকটা মুঘলদের খণ্ডযুদ্ধ হয়, কয়েকটা যুদ্ধ সংঘটিত হয় এবং এই যুদ্ধে আসলে ইংরেজরা জয়ী হয়। কারণ ইংরেজরা এমনভাবে প্রভাব বিস্তার করেছিল, তারা জয়ী হওয়ার জন্যই মূলত এদেশে এসেছিল বা তারা এদেশ থেকে সহজে যেতে চায়নি। এই জন্য তারা সব দিক থেকে বাংলার মানুষকে এমনভাবে অ্যাটাক করতো, এমনভাবে আক্রমণ করতো, তাদের সাথে যুদ্ধে পারার কোনোভাবেই সম্ভব হতো না। আচ্ছা, এরপর যেটা রয়েছে আমাদের পার্ট 3, বাংলায় উপনিবেশিক শক্তির বিজয়ের কারণ কি, আসলে তারা কেন বারবার মানে জয়ী হয়েছিল, কেন বারবার বাংলার মানুষ পরাজিত হয়েছিল, এটা হচ্ছে পার্ট 3-এর যে আমাদের বিষয়বস্তু। তো এখানে যেটা বলেছে বাংলায় ঔপনিবেশিক শক্তির বিজয়ের অনেকগুলো কারণ রয়েছে। তারা আসলে কী করতো যে তারা এখানে মূলত যে বাংলায় নবাব আলীবর্দী খাঁর মৃত্যুর পর যে তার দৌহিত্র ছিলেন, নাতি ছিলেন নবাব সিরাজউদ্দৌলা, তিনি মাত্র 22 বছর বয়সে সিংহাসনে বসেন। আর এই সময়ে তোমার কি হয়, ইংরেজ শক্তির প্রচণ্ড অনেক উদ্ভব হয়। আসলে নবাব অনেক ছোট বয়সে যেহেতু সিংহাসনে আরোহণ করেছিলেন এবং তার যে তোমার ছিলেন সব দরবারের লোকজন ছিলেন, তার সাথে তারা বিশ্বাসঘাতকতা করেছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য একটা নাম হচ্ছে মীর জাফর। তোমরা সবাই শুনে থাকবে যে মীর জাফর তার সাথে চরম বিশ্বাসঘাতকতা করেছিলেন। এই বিশ্বাসঘাতকতার কারণেই কিন্তু তিনি আসলে যুদ্ধে পরাজিত হয়েছিলেন। তো এই যে দেখো, এরপর হচ্ছে তিনি কি করেন, আমাদের যেটা বলেছে যে কি কারণগুলো আসলে
উঠে এসেছে। বারবার ইংরেজরা কেন জয়ী হয়েছে, কেন এই বাংলার মানুষরা আসলে অনেক সহজ সরল ছিল, তাদেরকে বোকা বানানো অনেক সহজ ছিল ইংরেজদের। কারণ ইংরেজ জাতিটা অনেক ধুরন্ধর একটা জাতি, তারা অনেক ধূর্ত একটা জাতি। তারা বাংলার মানুষকে মানে হিন্দু মুসলমানদের মধ্যে সবসময় একটা দ্বন্দ্ব লাগিয়ে রাখতো। তারা জানতো যে এখানে দুইটা ধর্মের লোক বাস করে, হিন্দু এবং মুসলিম ধর্ম, তাদের মধ্যে যদি আমরা একটা লাগিয়ে দিতে পারি, তোমার দ্বন্দ্ব লাগিয়ে দিতে পারি, তাহলে আমাদের জন্য তাদেরকে শাসন করা বা শোষণ করা আরও বেশি সহজ হবে। এই জন্য কিন্তু বিভিন্ন সময় তারা হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে দিত, এবং এই বললো নিজেদের মধ্যে দাঙ্গা লাগিয়ে দিয়ে তখন কি করতো, তারা তাদের ফায়দাটা লুফে নিত। তো সেখানে বলেছে, দেখো এখানে আমাদের পাঠ 3-এ যেটা বলেছে, তোমাদের 5 নম্বর পৃষ্ঠায় রয়েছে তোমাদের বইয়ের, যে বাংলায় উপনিবেশ শক্তি কেন জয়ী হয়েছিল। প্রথম যেটা কারণ রয়েছে যে 200 বছরের স্বাধীন সুলতানি আমল ছাড়াও বহিরাগত শাসকদের সময়ে বাংলার সাধারণ মানুষের চরম অর্থনৈতিক দুর্দশা, মানে শোষণ এবং নির্যাতনের শিকার হয়। আর এরপর তখন কি করেছিলেন, তারা শাসকদের প্রতি অনেকটা বিমুখ ছিলেন এবং উদাসীন ছিলেন, এবং তারা কি হয় সহজেই মানে ইংরেজদের আক্রমণে নবাবের পতন বা স্বাধীনতার যে অবসান, তাদের কোনো এই বিষয়ে তাদের কোনো আগ্রহ ছিল না, তাদের কোনো ধারণা ছিল না যে বাইরের দেশের লোকজন এসে তাদেরকে শাসন করছে, তাদেরকে শোষণ করছে, তাদের নবাবকে পরাজিত করছে, এটা নিয়ে তাদের মাথা ছিল না। কারণ তারা তো অনেকটা অর্থনৈতিক শোষণ এবং নির্যাতনের শিকার হয়েছিল বাংলার মানুষের জন্য। তাদের মাথার মধ্যে ওটা কখনো আসেইনি যে আমাদের দেশ আসলে ধীরে ধীরে ইংরেজদের দখলে চলে যাচ্ছে। এরপর 2 নম্বর যে পয়েন্ট আছে, দেখো তোমাদের বইয়ের 5 নম্বর পৃষ্ঠায়, যে দীর্ঘকাল ধরে পুঁজি পাচারের ফলে যখন একটা দেশ থেকে অনেক বেশি টাকা বিদেশ চলে যাচ্ছে, তখন কি হচ্ছে, ওই দেশের জনগণের মধ্যে একটা স্থবিরতা, একটা দারিদ্রতা খুব প্রকট আকার ধারণ করেছিল, এবং তাদের মধ্যে নতুনভাবে বাণিজ্য করা, নতুনভাবে কোনো কাজ করার মতো যে উৎসাহ উদ্দীপনা, সেটা তাদের মধ্যে ছিল না, বা সে বিষয়ে তাদের কোনো মনোযোগও ছিল না। মূলত বারবার যখন মানুষ শোষণ নিপীড়নের শিকার হয়, তখন আর তার মাথা তুলে উঠে দাঁড়াবার আসলে শক্তি বা সাহসে খুব কম পায়। সেইটাই এখানে প্রতিফলিত হয়েছে মূলত, যেহেতু তারা দুর্বল হয়ে পড়েছিল এই দিকটা থেকে, যে অর্থনৈতিক দিক থেকে খুব বেশি দুর্বল হয়ে পড়েছিল, সেই সুযোগটা ইংরেজরা কাজে লাগিয়েছিল। এরপর 3 নম্বর যে পয়েন্টটা রয়েছে, যে যখন ইংরেজদের শক্তি অর্থনৈতিকভাবে এবং সামরিকভাবে, মানে তোমার যখন তারা ইংরেজরা এত বেশি সমৃদ্ধ হয়ে যাচ্ছিল, যেহেতু বাংলার মানুষের কোনো মাথা ব্যথা নেই এই বিষয়ে, তখন কি করলো, যে তারা বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করার সুযোগ সৃষ্টি করলো, এবং তারা রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে এই দেশের মানুষের সেই শক্তিটা ছিল না যে তাদের সাথে যুদ্ধ করবে ইংরেজদের সাথে বা বিদেশি শক্তির সাথে তারা যে যুদ্ধে পেরে উঠবে, সেই শক্তিও ছিল না, রাজনৈতিক কোনো মানে তোমার ছিল না, তাদের মধ্যে সহযোগিতা ছিল না। এরপর হচ্ছে সামাজিকভাবে তাদের কোনো শক্তি ছিল না, যে তারা মনে করেছে আমরা তো হেরেই গিয়েছি, মানে যুদ্ধে যাওয়ার আগে তারা হার মেনে গিয়েছিল। এই জন্য কিন্তু ইংরেজরা বারবার জয়ী হয়েছিল। এরপর যেটা রয়েছে, যে বাংলার শাসকদের মধ্যে একটা অভ্যন্তরীণ কোন্দল ছিল, মানে যারা এই দেশ শাসন করতো, এই পাক ভারত উপমহাদেশ যারা শাসন করেছিল, তাদের ভেতরের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল। যখন এই দ্বন্দ্বটা ইংরেজদের কাছে প্রকট হলো, বা ইংরেজরা যখন বুঝতে পারলো যে না, তারা তো নিজেরাই বিভিন্ন দ্বন্দ্ব নিয়ে ব্যস্ত, তখন এই সুযোগটা তারা কাজে লাগিয়ে কি করলো, তারা তোমার এই অনভিজ্ঞ যে নবাব ছিল, তার পক্ষে তো এটা মোকাবেলা করা সম্ভব হলো না। যেহেতু সে জানতো, ইংরেজরা জানতো যে নবাবের ঘনিষ্ঠ লোকজন, তার নিকটাত্মীয় তার সাথে বেইমানি করছে, তার সাথে বিশ্বাসঘাতকতা করছে, সেই সুযোগটা কাজে লাগিয়ে কিন্তু তারা নবাবকে পরাজিত করলো এবং চরমভাবে পরাজিত করলো, এবং 200 বছরের যে স্বাধীনতার সূর্য সেটা শেষ হয়ে গেল বাংলা থেকে। তো এই বিষয়টাই বলেছে যে বাংলায় আসলে ইংরেজরা কীভাবে জয়ী হয়েছিল বা বারবার জয়ী হয়েছিল, সেই বিষয়টা এখানে সুন্দরভাবে কিন্তু বলা আছে তোমাদের 5 নম্বর পৃষ্ঠায়। তোমরা যদি এই পয়েন্টগুলো পড়ো, তাহলে তোমরা অনেকটাই তোমাদের কাছে ইজি হয়ে যাবে বিষয়টি। এরপর আমাদের 4 নম্বর পাঠে যেটা রয়েছে, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শোষণ এবং ব্রিটিশ শাসনের প্রভাব। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসলে কী, বা তারা কী ধরনের শাসন ব্যবস্থা এখানে কায়েম করেছিল। মূলত হচ্ছে তোমার ইস্ট ইন্ডিয়া কোম্পানি হচ্ছে ব্রিটিশদের তৈরি একটা কোম্পানি, যেই কোম্পানিতে তোমার কি করা হতো, তারা এমনভাবে এই কোম্পানিটা গঠন করেছিল যাতে সেখান থেকে মানে বাণিজ্যিক বিষয়গুলো তারা তদারকি করতো, এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠনের ফলে মূলত তারা কি করেছিল, এই বাংলা থেকে অর্থনৈতিক যে বিষয়গুলো ছিল সেগুলো তারা আয়ত্তে নিয়ে গিয়েছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে তারা এই বিষয়টা একদম তাদের আয়ত্তে নিয়ে গিয়েছিল। তো প্রথমে যেটা বলেছে, দেখো 1600 সালে, কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়, খ্রিস্টপূর্ব 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়, এবং
এখানে একটা তোমাদের দেখো 6 নম্বর পৃষ্ঠায় সুন্দর করে দেওয়া আছে যে 1651 সালে হুগলিতে এবং 1658 সালে কাশিম বাজারে তারা বাণিজ্য কুঠি স্থাপন করে। মূলত বাণিজ্য কুঠি হচ্ছে ছোট ছোট বাণিজ্যিক এলাকা তারা তৈরি করে এবং সেখানে তারা বিভিন্ন দুর্গ স্থাপন করে, বিভিন্ন তোমার কি বলে অফিস, এখন যেটা আমরা বলি অফিস স্থাপন করা, সেই অফিসগুলো তারা সেখানে স্থাপন করেছিল। এবং তারা এরপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরে এসেছিল ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। মূলত তারা কি করতে পারেনি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি টিকে থাকতে পারেনি, মানে তাদের সাথে প্রতিযোগিতা মোকাবেলা করতে পারেনি। এবং একসময় তারা কি করলো, তারা এদেশ থেকে চলে গেল, কারণ তারা বুঝতে পারছে যে আমরা আসলে ব্রিটিশদের সাথে পেরে উঠবো না, এই জন্য তারা ডাচরা চলে গিয়েছিল। এরপর চলে আসে হচ্ছে তোমার কি বলে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোথায় চলে যায়, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার দিকে চলে যায়। এরপর আসে যে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। দেখো অনেকগুলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু চলে এসেছিল, প্রথমে ব্রিটিশ, তারপর আসলো ডাচ এবং এরপর আসলো কি ফ্রেঞ্চ, মানে ফ্রান্স বা ফরাসিরা যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করেছিল। এরপর হচ্ছে যেটা আসে, এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কী করতো, ধীরে ধীরে তারা কি করলো, এই নবাবের যে কার্যক্রম সেগুলো তারা দখল করে নিল এবং নবাবের যে বিষয়গুলো বা আর্থিক বিষয়গুলো সেগুলো তারা কি করলো, আয়ত্ত নিয়ে চলে গেল। এবং এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারাই মূলত তাদের বর্তমান যে ব্রিটিশ বা আগের যে ইউরোপিয়ান দেশগুলো ছিল তারা তাদের অর্থনৈতিক ভাণ্ডার সমৃদ্ধ করে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির গঠনের মাধ্যমে। যদি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন না হতো তাহলে কিন্তু এত বেশি টাকা পয়সা, এত বেশি অর্থ সম্পদ তারা কখনোই কি করতে পারতো না, নিতে পারতো না। ওকে, এরপর যেটা আমাদের বিষয়গুলো রয়েছে যে কি করে দেখো, বারবার বলা হয়েছে যে 1757 সালে 23শে জুন পলাশীর আম্রকাননে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল সেই যুদ্ধে আসলে অনেক মানুষের মৃত্যু ঘটে এবং তারা নবাবকে নির্মমভাবে হত্যা করে। এই ঘটনা কিন্তু বারবার আসছে। সুতরাং এই পয়েন্ট বা এই বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট যে পলাশী যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল, পলাশী যুদ্ধের সময় কে কাকে হারিয়েছিল এবং কোন পলাশীর প্রান্ত বা পলাশী নামক একটা জায়গা এই যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন, এগুলো কিন্তু তোমাদের এমসিকিউর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা আশা করি ভালোভাবে পড়বে বিষয়গুলো। আচ্ছা, এরপর যেটা আমাদের চলে আসে, দিল্লির যে ক্লাইভ ছিলেন, রবার্ট ক্লাইভ, তিনি কি করেন, দিল্লির সম্রাটের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলা, বিহার, উড়িষ্যা দেওয়ানি লাভ করেন এবং এই দেওয়ানি লাভের পর আসলে তারা কি করেন, দ্বৈত শাসনের প্রবর্তন করেন। দ্বৈত শাসনকে, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, তোমাদের বইয়ে দেখো রয়েছে 6 নম্বর পৃষ্ঠার একদম শেষের দিকে। দ্বৈত শাসন হচ্ছে যে দুইভাবে শাসন, মানে দ্বৈত মানে দুই, এক হচ্ছে তারা দুইভাবে শাসন করেছিল, এক হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে, আরেকটা হচ্ছে তারা দেওয়ানি লাভের মাধ্যমে। অর্থাৎ তারা রাজ্যটাও তারা পরিচালনা করেছিল, আবার ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা অর্থনীতিটাকেও তারা পরিচালনা করছিল। অর্থাৎ তারা দুইটা ক্ষেত্র বা দুইটা বিষয়কে তারা পরিচালনা করছিল। এবং এই দ্বৈত শাসনের দেখো একটা অদ্ভুত শাসন ব্যবস্থা ছিল। এখানে বলেছে দ্বৈত শাসন হচ্ছে একটি অদ্ভুত শাসন ব্যবস্থা। বলা হচ্ছে এই ব্যবস্থায় রবার্ট ক্লাইভ বা লর্ড ক্লাইভ ছিলেন। তিনি বলেছেন তিনি বাংলার নবাবের ওপর কী করেন, শাসন এবং বিচার ব্যবস্থা দায়িত্ব অর্পণ করেন, মানে শাসন এবং বিচার ব্যবস্থা দায়িত্ব দিয়েছিলেন কাকে, নবাবকে। এবং রাজস্ব আদায় ও প্রতিরক্ষার দায়িত্ব দিয়েছিলেন কাকে, ন্যস্তকরণ কোম্পানির ওপর। কোন কোম্পানির ওপর, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর। দেখো দুইভাবে কিন্তু শাসন করেছিলেন, দুইটা শাসন চলে আসছিল। একটা হচ্ছে যে তোমার শাসন এবং বিচার ব্যবস্থা কার ওপর ছিল, নবাবের ওপরে। নবাবের ওপরে ছিল শাসন ব্যবস্থা এবং বিচার ব্যবস্থা, আর রাজস্ব আদায় ও প্রতিরক্ষা দায়িত্ব ন্যস্ত করা হচ্ছে কোম্পানির ওপর। অর্থাৎ দুইটা শাসন জনগণের ওপর প্রচলিত ছিল, মানে জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। এবং এই দুইটা শাসনের ফলে ওইখানে পরবর্তীতে একটা দুর্ভিক্ষ নেমে আসছে বাংলায়, যে তারা বাংলার মানুষ সেই শাসন আর চাপ নিতে পারছিল না, সেই চাপ তারা নিতে পারছিল না। এই দ্বৈত শাসন নীতি বাংলার মানুষকে অনেক ভুগিয়েছে এবং অনেক কষ্টে ফেলেছে। মূলত এই ছিল হচ্ছে আমাদের পাঠ 4-এর বিষয়বস্তু। আশা করি তোমরা বুঝতে পারবে এবং তোমাদের বইটা যদি তোমরা ভালো করে পড়ো, পাঠ 1 থেকে 4, তো আমি যে বিষয়গুলো আলোচনা করলাম সেই বিষয়গুলো তোমাদের জন্য সহজ হয়ে যাবে।